মরক্কো এমন একটি মহাদেশে অবস্থিত যেখানে বেশিরভাগ দেশ রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য ও সহিংসতার শিকার। কিন্তু একটি দেশ এদের সবার থেকে আলাদা, আর সেটি হল মরক্কো। মরক্কোর সাম্রাজ্য, লিবিয়ার গৃহযুদ্ধ বা আলজেরিয়া ও তিউনিশিয়ার রাজনৈতিক সংকট উত্তর আফ্রিকা সবসময় একটি অস্থির এলাকা। কিন্তু উত্তর আফ্রিকায় হওয়া সত্ত্বেও মরক্কো খুবই শান্তিপূর্ণ ও স্থিতিশীল। কিন্তু কেন এমন হয়? কেন মরক্কো তার প্রতিবেশীদের মতো নয়? মরক্কোকে এই সব দেশ থেকে আলাদা করে তোলে কি? এটা কি ভূগোল, এটা কি রাজনীতি, নাকি অন্য কিছু? আজকের ভিডিওতে আমরা দেখব যে বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলে থাকা সত্ত্বেও কেন মরক্কো এত স্থিতিশীল। মরক্কোর সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হল অ্যাটলাস পর্বতমালা। মরক্কোর পুরো দক্ষিণ দিক এই পর্বতমালা দ্বারা সুরক্ষিত। এই পর্বতমালা সবসময় মরক্কোকে দক্ষিণ দিক থেকে যে কোনো শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছে, কারণ এই পাহাড়ি রাস্তা খুবই সরু। আর তারপর এই পর্বতমালা থেকে একটি বড় সুরক্ষা হল মরক্কোর দক্ষিণ পূর্বে অবস্থিত সাহারা মরুভূমি। এটি বিশ্বের উষ্ণতম এবং সবচেয়ে বিপজ্জনক মরুভূমিগুলির মধ্যে একটি। এই মরুভূমি অতিক্রম করা আপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ, যেন মৃত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আর এই কারণেই কোনো সেনাবাহিনী এই মরুভূমি অতিক্রম করে মরক্কো আক্রমণ করার সাহস দেখায়নি। মরক্কোর আরও একটি বড় সুবিধা হল এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে ভূমধ্য সাগর রয়েছে। এই দুটি সাগরের প্রবেশাধিকারের কারণে মরক্কো বৈশ্বিক বাণিজ্য রুটের সাথে সংযুক্ত। একইভাবে মরক্কো উত্তর দিকে জিব্রাল্টার প্রণালীর এক পাশও নিয়ন্ত্রণ করে। এটি আফ্রিকা ও ইউরোপের মধ্যে মাত্র ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের একটি এলাকা। এই চোখ পয়েন্টটি আমাদের বিশ্বের ব্যস্ততম বাণিজ্য রুটগুলির মধ্যে একটি, যা আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করে। এই চোখ পয়েন্ট মরক্কোকে ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যবসা ও সংস্কৃতির প্রবেশদ্বারও করে তুলেছে। একইভাবে এই তাংজিয়ার মেড পোর্ট আফ্রিকার বৃহত্তম এবং সবচেয়ে উন্নত বন্দর, যেখানে প্রতি বছর লাখ লাখ কন্টেনার আসে এবং মরক্কোকে বিশ্বের ১৭০টি বন্দরের সাথে সংযুক্ত করে। এই বন্দরটি ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যবসার একটি বিশাল কেন্দ্র। ইউরোপের কাছাকাছি হওয়ার কারণে মরক্কোর সবচেয়ে বড় সুবিধা হল এর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সাথে চমৎকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইউরোপের জিনিসপত্র, মানুষ এবং ধারণা মরক্কোতে এসেছে, বিশেষ করে স্পেন এবং ফ্রান্স থেকে, যার কারণে আপনি মরক্কোতে বারবার আরব, আফ্রিকান এবং ইউরোপীয়দের পাবেন, এবং এই বিষয়টি এটিকে একটি সাংস্কৃতিক চৌরাস্তাও করে তোলে। এখন এই ভূগোল মরক্কোর স্থিতিশীলতায় অবদান রাখে এমন কারণগুলির মধ্যে একটি মাত্র। মরক্কোর একটি গভীর এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা এটিকে স্থিতিশীল করতে অনেক অবদান রেখেছে। মরক্কোর গল্প শুরু হয়েছিল ১২,০০০ বছর আগে, যখন বারবাররা এসে উত্তর আফ্রিকায় বসতি স্থাপন করে। উত্তর আফ্রিকার এই কঠোর পরিবেশের কারণে এই লোকেরা খুব কঠোর হৃদয়ের হয়ে ওঠে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে মরক্কো রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে এবং ভ্যালিও বাইলসকে এই সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র করা হয়েছিল। কিন্তু মরক্কোর পুরো পাহাড়ি এলাকা বারবারদের নিয়ন্ত্রণে ছিল, যা রোমান সাম্রাজ্যের বাকি অংশের বিপরীত ছিল। কারণ এই পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ রাখা রোমান সাম্রাজ্যের জন্য কঠিন ছিল। সপ্তম শতাব্দীতে মরক্কোতে ইসলামের প্রসার ঘটে, যা এটিকে সাংস্কৃতিকভাবে ও রাজনৈতিকভাবে রূপান্তরিত করে। এটি ছিল ইদ্রিসীয় রাজবংশের যুগ। মরক্কো ইসলামিক বিশ্বের শিক্ষা, ব্যবসা ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে আলমোরাভিদ ও আলমোহাদ রাজবংশের অধীনে মরক্কো তার শিখরে পৌঁছায়। আলমোহাদ একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, যা স্পেন থেকে লিবিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সময় মরক্কো আস্থাপত্য, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল। কিন্তু তারপর স্পেনের সাথে ক্রমাগত যুদ্ধে হেরে তাদের পতন শুরু হয় এবং মরক্কো অবশেষে মারিনি সালতানাতের নিয়ন্ত্রণে চলে যায়। মরক্কো ১৫শ শতাব্দীর শেষ পর্যন্ত মারিনি সালতানাতের নিয়ন্ত্রণে ছিল এবং এর পতনের পর এটি ভাতাসি, সাদি এবং তারপর অবশেষে আলাউই সালতানাতের নিয়ন্ত্রণে চলে যায়। এই আলাউই সালতানাতই একমাত্র যারা ১৭শ শতাব্দী থেকে মরক্কো শাসন করে আসছে। মরক্কো এই সাম্রাজ্যকে স্থিতিশীল ও স্বাধীন করতে একটি বড় ভূমিকা পালন করেছিল।
বিংশ শতাব্দীতে যখন অনেক আফ্রিকান দেশ ইউরোপীয় উপনিবেশে পরিণত হয়, মরক্কো পূর্ণ উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে এবং অবশেষে ১৯১২ সালে এটি ফরাসি ও স্প্যানীয় সাম্রাজ্যের সুরক্ষায় চলে যায়। কিন্তু সেই সময় মরক্কো আলাউই সাম্রাজ্যের তার প্রজাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এবং এটি মানুষকে ইউরোপীয় নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা অর্জনে উৎসাহিত করেছিল। অবশেষে মরক্কো ১৯৫৬ সালে স্বাধীন হয় এবং বিশ্বের মানচিত্রে একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এবং তখন থেকে মরক্কোর নেতাদের নীতিগুলি মরক্কোকে এত স্থিতিশীল করে তুলেছে। রাজা মোহাম্মদ VI, যিনি এখন মরক্কোর রাজা, কিভাবে আধুনিকীকরণকে তার ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয়ের সাথে মিশ্রিত করতে হয় তার একটি দুর্দান্ত উদাহরণ। কিং মোহাম্মদ অর্থনৈতিক উদ্যোগগুলির দিকে কিছুটা নজর দিয়েছেন এবং আসুন দেখি এই নীতিগুলি কিভাবে মরক্কোকে তার প্রতিবেশীদের তুলনায় এত স্থিতিশীল করেছে। যদি আমরা এটিকে আলজেরিয়া এবং লিবিয়ার সাথে তুলনা করি, যা তেল ও গ্যাস রপ্তানির উপর হেভিলি নির্ভরশীল, মরক্কো তার অর্থনীতিকে খুব শক্তিশালী উপায় বৈচিত্র্যময় করেছে এবং এর তেল এবং গ্যাসের মধ্যে শিল্পসমূহ। মরক্কো একটি বৈচিত্র্যময় অর্থনীতি তৈরি করেছে যা কৃষি, ম্যানুফ্যাকচারিং, পর্যটন এবং নবায়নযোগ্য শক্তির ওপর ফোকাস করে। যদি আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে কথা বলি, মরক্কোর কাছে বিশ্বের 70% ফসফেট রিজার্ভ রয়েছে এবং এই কারণেই মরক্কো বিশ্বের বৃহত্তম ফসফেট রপ্তানিকারক এবং চীন ও আমেরিকার পর তৃতীয় বৃহত্তম উৎপাদক। এখন ফসফেট একটি খুব গুরুত্বপূর্ণ খনিজ। এই সমস্ত সার যা জমিতে দেওয়া হয় এই ফসফেট থেকে তৈরি হয়। যদি ফসফেট না থাকে তবে পুরো বিশ্বে খাদ্যের বিশাল ঘাটতি দেখা দেবে এবং লাখ লাখ মানুষ ক্ষুধায় মারা যাবে। ফসফেট সেক্টর মরক্কোর অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা জিডিপিতে 3% অবদান রাখে এবং এর কারণে প্রায় ২১,০০০ মানুষ কর্মসংস্থান লাভ করে। একইভাবে কৃষিও মরক্কোর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই সেক্টরে কর্মরত প্রায় 30% মানুষ মরক্কো থেকে আসে। উত্তর মরক্কোর কিছু এলাকা যেমন ওয়েস্ট এবং হাওয়াজ খুবই উর্বর এবং সেখানে অনেক ধরনের শস্য চাষ করা হয়। শুধু শস্যই নয়, জলাপয়ী এবং সাইট্রাস ফলও এই এলাকায় চাষ করা হয়, যা পরে ইউরোপে রপ্তানি করা হয়। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর সহ এত বড় উপকূল রেখার কারণে মরক্কো সামুদ্রিক সম্পদেও সমৃদ্ধ। মরক্কো বিশ্বের সার্ডিন মাছ রপ্তানিকারী বৃহত্তম দেশ। বিশ্বের 50% সার্ডিন মাছ মরক্কো থেকে রপ্তানি হয়। একইভাবে মরক্কো ম্যাকেরেল, অক্টোপাস এবং চিংড়ির মতো সামুদ্রিক খাবারও রপ্তানি করা হয়। মরক্কোর মৎস্যশিল্প এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের জিডিপিতে 2 থেকে 3% অবদান সহ 1,70,000 মানুষকে কর্মসংস্থান দেয়। 2022 সালে এই মৎস্য খাত $1.9 বিলিয়ন রাজস্ব আয় করেছিল। এখন যদি আমরা নবায়নযোগ্য সম্পদ নিয়ে কথা বলি, মরক্কো সূর্যের আলোতে একটি রত্ন। বিশেষ করে এই সাহারা মরুভূমি এলাকা সৌরশক্তি প্রকল্পের জন্য আদর্শ। সাহারা মরুভূমিতে অবস্থিত নূর এবং জাজাইদ সোলার কমপ্লেক্স বিশ্বের বৃহত্তম সৌর প্রকল্প। এটি এত সৌরশক্তি উৎপাদন করে যে এটি 10 লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। একইভাবে আটলান্টিক মহাসাগরের সাথে মরক্কোর উপকূল রেখা বায়ু শক্তি উৎপাদনের জন্য আদর্শ। টারফায়া এবং টানজিয়ার উইন্ড ফার্মস এর একটি বড় উদাহরণ। মরক্কো সরকারের লক্ষ্য হল এর পঞ্চম নবায়নযোগ্য শক্তি উৎসে 52% শক্তি বৃদ্ধি করা। একইভাবে মরক্কো প্রাকৃতিক মনোরম সৌন্দর্যও সমৃদ্ধ। এই সুন্দর পর্বত এবং সমৃদ্ধ ইতিহাস মরক্কোকে পর্যটনের জন্য একটি আদর্শ দেশ করে তোলে। আলজেরিয়া এবং লিবিয়ার বিপরীতে, যেখানে ভিসার প্রয়োজনীয়তা খুব কঠোর এবং কোনো পর্যটন চুক্তি নেই, মরক্কোতে প্রতি বছর লক্ষ লক্ষ ইউরোপীয় পর্যটক আসে এবং এর কারণ হল মরক্কোর বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, যেখানে সাহারা মরুভূমি এবং অ্যাটলাস পর্বতমালার মতো প্রাকৃতিক নিদর্শন পাওয়া যায়। একইভাবে মারাকেশ, ফেস এবং সাফসাভানের মতো শহরগুলি তাদের অনন্য এবং ঐতিহাসিক আস্থাপত্যের কারণে পর্যটকদের জন্য খুব আকর্ষণীয়। মরক্কোর জিডিপির 7% পর্যটন থেকে আসে, আর লাখ লাখ মরক্কোবাসীর জন্য এটি উপার্জনের প্রধান উৎসও বটে। একইভাবে মরক্কো তার ম্যানুফ্যাকচারিং সেক্টরে, বিশেষ করে অটোমোটিভ এবং এরোস্পেস শিল্পে প্রচুর বিনিয়োগ করেছে। টানজিয়ার অটোমোটিভ সিটি মরক্কোকে আফ্রিকার বৃহত্তম গাড়ি রপ্তানিকারক করে তুলেছে, যেখানে এখন রেনো এবং পিউজোর মতো বড় ব্র্যান্ডের জন্য গাড়ি তৈরি হয়। একইভাবে মরক্কো শিপ ম্যানুফ্যাকচারিংয়েরও কেন্দ্র হয়ে উঠেছে। বোয়িং, এয়ারবাস এবং স্যাফরনের সাথে সহযোগিতা করে এখানে বিমানের যন্ত্রাংশ যেমন ফিউজেলেজ, ইঞ্জিন কম্পোনেন্ট, ওয়ারিং সিস্টেম এবং ল্যান্ডিং গিয়ার তৈরি করা হয়। এই সহযোগিতা মরক্কোকে বৈশ্বিক এরোস্পেস শিল্পে একটি প্রধান খেলোয়াড় করে তুলেছে। এই শিল্পের মাধ্যমে মরক্কো কেবল $1 বিলিয়ন রাজস্বই তৈরি করছে না, এটি প্রায় 20,000 কর্মসংস্থানও তৈরি করেছে, যা এর অর্থনীতিকে দারুণভাবে উন্নত করেছে। সুতরাং মরক্কোর অর্থনৈতিক মডেল উত্তর আফ্রিকার বাকি দেশের তুলনায় বেশি বৈচিত্র্যময় এবং স্থিতিশীল। আর এর প্রথম কারণ হল ইউরোপীয় দেশগুলির সাথে এর সুসম্পর্ক। দ্বিতীয় কারণ হল তেলের ওপর কম নির্ভরশীলতা। তৃতীয় কারণ হল ম্যানুফ্যাকচারিং এবং কৃষি শিল্পে বেশি মনোযোগ এবং বিনিয়োগ। এখন মরক্কোর ডিপ্লোম্যাটিক কৌশল নিয়ে কথা বলা যাক, যা এর এত অস্থির এবং বিপজ্জনক অঞ্চলে থাকা সত্ত্বেও এটিকে এত স্থিতিশীলতা এবং বৃদ্ধি দিয়েছে।
এখন যেখানে মরক্কোর প্রতিবেশী দেশগুলি যেমন তিউনিসিয়া এবং মিশর তাদের রাজনৈতিক পরিস্থিতির কারণে বৈদেশিক বিনিয়োগ পেতে অনেক সংগ্রাম করে, সেখানে মরক্কো তার বিস্তৃত ব্যবসায়িক নীতি এবং নিরপেক্ষতার কারণে উত্তর আফ্রিকার বিনিয়োগ কেন্দ্র। মরক্কো ইউরোপীয় ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার, কারণ এটি ইউরোপের কাছাকাছি। মরক্কোর 60% ব্যবসা ইউরোপীয় ইউনিয়নের সাথে, এবং এই বাণিজ্য বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের বৃহত্তম উৎস। মরক্কোর বড় অটোমোটিভ জায়ান্ট যেমন রেনো এবং পুজো মরক্কোতে গাড়ির কারখানা তৈরি করেছে, যার কারণে মরক্কো আজ আফ্রিকার বৃহত্তম গাড়ি রপ্তানিকারক। একইভাবে মরক্কোর কৃষিখাতও ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তি থেকে অনেক উপকৃত হয়। এই চুক্তিগুলির কারণে ফল, সবজি এবং সামুদ্রিক খাবার সহজেই ইউরোপীয় দেশগুলিতে রপ্তানি হয়। এর বিপরীতে যদি আমরা মরক্কোর প্রতিবেশী আলজেরিয়া এবং লিবিয়ার দিকে তাকাই, মরক্কো ইউরোপের সাথে ভিসামুক্ত চুক্তিও করেছে, যা উভয় পক্ষের মানুষকে সহজেই নিয়ে আসতে পারে। মরক্কো আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসন প্রবাহ পরিচালনা করে, এবং এর কারণে স্পেন ও ফ্রান্সের সাথে এর চমৎকার কূটনৈতিক সম্পর্ক রয়েছে। একইভাবে যদি আমরা মরক্কোর আফ্রিকার কূটনৈতিক কৌশল নিয়ে কথা বলি, তাহলে 2017 সালে তিনি আবার আফ্রিকান ইউনিয়নে যোগ দেন, এবং এরপরে তিনি সাব সাহারান আফ্রিকায় বিশেষ করে ব্যাংকিং, টেলিযোগাযোগ এবং অবকাঠামোতে প্রচুর বিনিয়োগ শুরু করেন, এবং এর কারণে এখানে মরক্কোর প্রভাবও বৃদ্ধি পায়। একইভাবে মরক্কো মরক্কো গ্যাস পাইপলাইনেও অর্থায়ন করছে, যা নাইজেরিয়া থেকে প্রাকৃতিক গ্যাস মরক্কো এবং তারপর ইউরোপে নিয়ে যাবে। মরক্কো আফ্রিকায় শান্তি মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে, এবং এর উদাহরণ হল লিবিয়ায় শান্তি আলোচনা, যা মরক্কো সহজতর করেছিল। মধ্যপ্রাচ্যের কথা বলতে গেলে মরক্কো মধ্যপ্রাচ্যের চেয়ে ভৌগোলিকভাবে এর সাথে অনেক বেশি গভীরভাবে সংযুক্ত। মরক্কোর সৌদি আরব এবং ইউএইর সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং এর বিনিময়ে এটি এই দুটি দেশ থেকে আর্থিক এবং রাজনৈতিক সহায়তাও পায়। মরক্কো ফিলিস্তিনিদের অধিকারের জন্য আল-কুদস সম্প্রদায়ের নেতৃত্ব দেয়, এবং ইসরায়েলের সাথেও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মরক্কো ছিল 1777-এ আমেরিকান স্বাধীনতাকে গ্রহণকারী প্রথম দেশ। এমন কোনো দেশ নেই যেখানে সমস্যা নেই, আর মরক্কো এর ব্যতিক্রম নয়। এত স্থিতিশীলতা সত্ত্বেও মরক্কো কিছু অভ্যন্তরীণ সমস্যার শিকার, যা এর পুরো স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর একটি খুব বড় উদাহরণ হল পশ্চিম সাহারা সংঘাত, যা সম্ভবত মরক্কোর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক সমস্যা। এটি মূলত পশ্চিম সাহারা নামক এই এলাকায় মরক্কো এবং পলিসারিও ফ্রন্টের মধ্যে একটি আঞ্চলিক বিরোধ। মরক্কো দাবি করে যে পশ্চিম সাহারার এই পুরো এলাকার উপর তার অধিকার আছে, যেখানে পলিসারিও ফ্রন্ট, যা আলজেরিয়া দ্বারাও সমর্থিত, এই এলাকাটিকে একটি স্বাধীন দেশ করার দাবি করে। এই ইস্যুর কারণে মরক্কো আলজেরিয়ার সাথেও টেন্সড আছে। মরক্কো এই সংঘাত সমাধানের জন্য একটি সীমিত স্বায়ত্তশাসন পরিকল্পনা প্রস্তাব করেছিল, যা আমেরিকা এবং অন্যান্য আফ্রিকান দেশগুলি দ্বারাও সমর্থিত ছিল, কিন্তু তবুও এই পরিকল্পনা এই সংঘাত সমাধান করতে পারেনি। একইভাবে যদি আমরা অর্থনৈতিক পরিস্থিতির কথা বলি, তাহলে শিল্প প্রবৃদ্ধি সত্ত্বেও যুবকদের মধ্যে বেকারত্ব খুবই বেশি, বিশেষ করে গ্রামীণ এলাকায়। অ্যাটলাস পর্বতমালার আশেপাশে এই সমস্ত এলাকা মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অবকাঠামো থেকে বঞ্চিত। একইভাবে কাসাব্লাঙ্কা এবং গ্রামীণ এলাকার মতো বড় শহরগুলিতে সুবিধের পার্থক্য একটি সামাজিক উত্তেজনা সৃষ্টি করে। তবে অন্যদিকে মরক্কোর সরকার এই সমস্যা সমাধানের জন্য গ্রিন মরক্কো প্ল্যান এবং ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্টের মতো উদ্যোগও শুরু করেছে, এবং এটিও দেখায় যে মরক্কো সরকার কেবল এই সমস্যাগুলি সমাধানে আন্তরিক নয়, বরং এগুলিতে খুব সক্রিয়ভাবে কাজও করছে। যেখানে মরক্কোর অন্যান্য প্রতিবেশীরা আর্থসামাজিক সমস্যার শিকার, সেখানে মরক্কো তার ঐতিহ্য ও আধুনিকতাকে অনুসরণ করে প্রগতির পথ নির্ধারণ করছে। আপনার কি মনে হয়, মরক্কো কি এই পথ নির্ধারণ করতে পারবে, নাকি এই অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির দ্বারা অভিভূত হবে? দয়া করে মন্তব্যে আপনার মতামত দিন, এবং এমন আরও ভূ-রাজনৈতিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।